সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে। ভারত শান্তিপ্রিয় দেশ, কিন্তু যে কোনো সময় যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে ভারত যেন মোকাবিলা করে। কার্যত সেনাবাহিনীকে এই বার্তাই দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এবার প্রশ্ন হলো, যে ভারতের মুখে শেষ 10 বছরে যুদ্ধের কথা শোনা যায়নি, সেই ভারতই হঠাৎ করে যুদ্ধের কথা কেন বলছে? কারণটা সত্যি অনুমেয়। আপনারা যদি সাম্প্রতিককালে কিছু ঘটনা দেখেন, তাহলে দেখতে পাবেন বর্ডারে বিএসএফ এবং বাংলাদেশের যে বর্ডার সিকিউরিটি ফোর্স, তার মধ্যে এমন কিছু ঘটনা হয়েছে এবং বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের একাধিক কার্যকলাপ যে পরিস্থিতি সৃষ্টি করেছে, তা নিঃসন্দেহে ব্যাকফুটে ফেলতে পারে ভারতকে। তাই আগাম সতর্কবার্তা হিসাবে ভারতবর্ষ যে পাল্টা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তা পরিষ্কার বুঝিয়ে দিলেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কিন্তু কি এমন ঘটনা ঘটলো যার জন্য ভারতবর্ষ হঠাৎ করে যুদ্ধের কথা ভাবতে শুরু করলো? তাই নিয়ে আজকের এই প্রতিবেদন। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। যারা এই চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, তারা এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি একটু ক্লিক করবেন। দেখুন, এই বর্ডার এরিয়াদের পরিস্থিতি নিয়ে আমি একাধিক ভিডিও এর আগে আপনাদের সামনে বানিয়েছি, যা সর্বশেষ সংযোজন স্মার্ট ফেন্সিংকে কেন্দ্র করে বিএসএফ এবং বাংলাদেশের যে বর্ডার সিকিউরিটি গার্ড, তাদের মধ্যে উত্তপ্ত বাক্যলাপ। কিন্তু বিষয়টা এতটাই গভীরে জায়গায় পৌঁছায় যে বর্ডার সিকিউরিটি ফোর্স কিছুতেই বাংলাদেশের সেনাবাহিনীর এই উদ্ধত্ত আচরণ নাকি মেনে নিতে পারছে না। এই পুরো পরিস্থিতিটা আরো জটিল থেকে জটিলতর হয় 1 সেপ্টেম্বর, যেখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি টুইট করা হয়, যেখানে দাবি করা হয় বাংলাদেশের একজন 13 বছরের মেয়ে, তাকে গুলি করে মেরেছে বিএসএফ। নিঃসন্দেহে বিএসএফ এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বাংলাদেশ সেনাবাহিনীর। ভারত সরকারও এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানায়। ভারত সরকার পাল্টা টুইটে বলে যে তাদেরকে বিএসএফ মারেনি, ত্রিপুরা অঞ্চলে কিছু অনুপ্রবেশকারী নাকি ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল এবং যখন এই অনুপ্রবেশকারীরা ত্রিপুরা বর্ডারের কাছে চলে আসে, তখন বাংলাদেশের সেনাবাহিনী নাকি গুলি চালায় অনুপ্রবেশকারীদের উপর এবং সেই ক্রস ফায়ারিং এ কিন্তু মৃত্যুবরণ করেন 13 বছরের এক বালিকা। নিঃসন্দেহে তিনি সংখ্যালঘু ছিলেন, অর্থাৎ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন। এই পুরো বিষয়টা ভারত সরকার প্রেসলি বা অফিসিয়ালি জানাতেই বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বেজায় ক্ষুব্ধ হয়েছেন। অর্থাৎ 13 বছরের একজন মেয়ে, যার মৃত্যুকে নিয়ে বাংলাদেশ এবং ভারতের রাজনীতি রীতিমতো উত্তপ্ত এবং চরমে। আরো ভাবার বিষয় যদি আপনারা ভাবেন, তাহলে দেখতে পাবেন বর্ডার এরিয়াতে একাধিক অনুপ্রবেশকারী বা বাংলাদেশিরা যারা আসতে চাইছেন, তারা কিন্তু মেজরলি সংখ্যালঘু সম্প্রদায়ের। অর্থাৎ এটা একটা দেশের কাছে নিঃসন্দেহে থ্রেট এবং পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশের কাছে নিঃসন্দেহে ভাবার বিষয় যে হিউজ সংখ্যক অনুপ্রবেশকারী সংখ্যালঘু মানুষ কেন বারবার ভারতবর্ষেতে আসতে চাইছেন। আরো দুঃখের বিষয় হলো, মোহাম্মদ ইউনূসকে এই বিষয়ে সরাসরি প্রশ্ন করা হয়। মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসা করা হয় যে তাদের দেশের সংখ্যালঘুদের অবস্থা বর্তমানে কেমন বা এতটা খারাপ হওয়ার কারণ কি। উল্লেখ্য বিষয় হলো, মোহাম্মদ ইউনূস পুরোটাই এড়িয়ে যান এবং তিনি যে কথা বলেছেন তার নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। তিনি বলেছেন ধর্মীয় কোনো সংঘাত এর পিছনে জড়িয়ে নেই, পুরোটাই নাকি রাজনৈতিক। অর্থাৎ এই যে হিন্দু মুসলমান সংখ্যালঘুদের উপর যে অত্যাচার বা এই বিভেদের একাধিক কথা আমরা জানতে পাচ্ছি, তা নাকি পুরোটাই রাজনৈতিক অস্থিরতার জন্যই, এর পিছনে কোনো ধর্মীয় উস্কানি নেই। পাশাপাশি তাকে এও প্রশ্ন করা হয়েছিল যে ভবিষ্যতে বাংলাদেশ কোন জায়গায় যেতে চায়। তখন পরিষ্কার উনি জানেন, আপনারা নিশ্চিন্তে থাকুন, বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না। অর্থাৎ তালিবানি শাসনকে তিনি কটাক্ষ করে বলতে চেয়েছেন বাংলাদেশে কোনোভাবে তালিবানি শাসন ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হবে না। কিন্তু পাশাপাশি ভারত সরকারের নজরে এসেছে আরো একটা ঘটনা। কাল আপত্তিকর মন্তব্য করার জন্য একটি ছেলেকে বা বাংলাদেশি একটা তরুণকে গণপিটুনি দিয়ে মারা হয়। কোথায় জানেন? জানলে অবাক হবেন, থানার ভিতরে। অর্থাৎ যে পুলিশ আইন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, সেই পুলিশের অধীনেই একটি আসামি বা একটা অভিযুক্ত ছেলে গণপিটুনিতে মারা গেলেন। ভারত সরকার নিঃসন্দেহে কিন্তু এই সকল বিষয়গুলোকে দেখেও উদ্বিগ্ন। নিঃসন্দেহে রাজনাথ সিং এর এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বহু কূটনীতিবিদ মনে করেন অবস্থা এতটাই বেগতিক জায়গায় পৌঁছাতে শুরু করেছে যে 2001 সালের একাধিক ঘটনা ফিরে আসতে পারে
এবার প্রশ্ন হলো কি হয়েছিল 2001 সালে। 2001 সালে এক অভিযোগ উঠেছিল যে বাংলাদেশের সেনাবাহিনী 16 জন ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশে নিয়ে যান এবং টানতে টানতে রীতিমতো তাদেরকে মারধর করা হয়। এবং সে সময় ভারতের যে হোম সেক্রেটারি ছিল তিনি প্রেস বিবৃতিতে বলেছিলেন এই 16 জনের মধ্যে 8 জন সেনাবাহিনী সদস্যকে পয়েন্ট রেঞ্জ ফায়ার করা হয়, অর্থাৎ একটি নির্দিষ্ট দূরত্ব থেকে তাদের মাথায় গুলি করা হয়েছিল। এবং সেই সেনাবাহিনীর দেহ যখন ভারতে নিয়ে আসা হয় তখন দেখা যায় একাধিক সেনাবাহিনীকে বিস্তারিতভাবে তার দেহের একাধিক অংশে ভীষণভাবে মারা হয়েছে, প্রহার করা হয়েছে এবং তাদেরকে কার্যত মেরে মেরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। সে সময় ছিল 2001 সাল। ভারতবর্ষের একাধিক মিডিয়া, ভারতবাসীরা রীতিমতো বাংলাদেশের এই আচরণে কিন্তু ক্ষুব্ধ হয়েছিল। কিন্তু 2001 সালের সঙ্গে এই 2024-এর ভারতের কিন্তু বিস্তর ফারাক। ভারত আজ সামরিক শক্তিতে যে জায়গায় পৌঁছেছে বিশ্বের কোনো দেশ এখনো কিন্তু ধারে কাছে একটা দুটো দেশ ছাড়া পৌঁছাতে পারেনি। অর্থাৎ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যদি সামরিক শক্তির তুলনা করেন তাহলে নিঃসন্দেহে ভারতবর্ষ কিন্তু অনেকটাই এগিয়ে। কিন্তু বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি, সেনাবাহিনীদের বাড়বাড়ন্ত এবং বিএসএফ এর সঙ্গে মতানৈক্য কোন দিকে নিয়ে যাচ্ছে এবং ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী স্বয়ং যখন যুদ্ধের কথা বলেন তাহলে ভারত বাংলাদেশের ভবিষ্যতের পরিস্থিতি যে কোন দিকে যেতে চলেছে তা সহজেই অনুমেয়। প্রশ্ন এখানে অনেক কিছুই আসতে পারে। বাংলাদেশ সরকার সাম্প্রতিককালে এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা নিঃসন্দেহে ভারতের এই সরকার মেনে নেয়নি। তারা জামাতি ইসলাম এবং ইসলাম যে লীগ, ছাত্রলীগ, তাদের ব্যান তুলে নিয়েছে, যার কিন্তু কট্টর বিরোধিতা করেছিল ভারতবর্ষ। পরিষ্কারভাবে বলেছিল যারা ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে, যাদেরকে শেখ হাসিনার সরকার ব্যান করেছিল, তারা হঠাৎ করে 1 মাসে এমন কি ভালো কাজ করলো যে তাদের উপর থেকে ব্যান তুলে নিতে হবে। পাশাপাশি বাংলাদেশ সরকার হঠাৎ করে অভিযুক্ত একাধিক জঙ্গিকেও মুক্ত করে দিয়েছে। তার মধ্যে কুখ্যাত এক জঙ্গিও আছে যিনি কিনা ভারতের উত্তরপ্রদেশ, আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরামে বিভিন্ন হামলার সঙ্গে জড়িত আছে বলে শোনা যায়। এবং তার জঙ্গি সদস্যরা একসময় পশ্চিমবঙ্গ এবং অন্য সময় আসামের বিস্তীর্ণ অঞ্চলে ধরাও পড়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর হাতে। এরকম এক বন্দির আকস্মিক মুক্তি নিঃসন্দেহে ভারত সরকার কিন্তু ভালোভাবে নেয়নি। পাশাপাশি আরো অনেক ঘটনাই আছে, আমাদের বিভিন্ন ভিডিওতে আমরা বলেছি। কিন্তু সাম্প্রতিককালে রাজনাথ সিং এর এই মন্তব্য নিঃসন্দেহে পরিষ্কারভাবে বলা যায় ভারতবর্ষকে যারা এতদিন দুর্বল ভাবছিলেন, ভারতবর্ষ চুপ করে কেন আছে যারা প্রশ্ন তুলছিলেন, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। আরো যদি গভীরে গিয়ে ভাবেন তাহলে বলা চলে ভারতবর্ষের সেনাবাহিনী কিন্তু মনে হয় অলরেডি এই যুদ্ধের পরিস্থিতি আসতে পারে এটা ধরে নিয়েই কিন্তু কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। পাশাপাশি এই পুরো বিষয়টি অক্টোবরে বিএসএফ এবং বিজিবির যে মিটিং সেখানেও বিস্তারিত আলোচনা করা হবে বলে মনে করা হয়। কিন্তু মিটিং হওয়া অবধি ভারত বা বাংলাদেশ দুজনেই খুব ঠান্ডা মাথার কিছু বৈশিষ্ট্য দেখাতে পারবে এ বিষয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে।